2021 খ্রিস্টাব্দে জুলাই মাসে এনআরএস মেডিকেল কলেজ 6টি ডোমের পোস্টের জন্য একটি নোটিফিকেশন জারি করে। 8 পাসের এই পরীক্ষার জন্য প্রায় 8,000 জন অ্যাপ্লিকেশন জমা পড়ে এবং এর মধ্যে 2200 জন গ্র্যাজুয়েট, 500 জন পোস্ট গ্র্যাজুয়েট, 100টা ইঞ্জিনিয়ার এবং বেশ কিছু পিএইচডি স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি স্টুডেন্ট অ্যাভেলেবেল, 260 মিলিয়ন স্টুডেন্ট আমাদের স্কুল এবং কলেজে পড়াশোনা করে এবং 2022 খ্রিস্টাব্দের ডেটা অনুসারে আমাদের ইন্ডিয়াতে প্রায় 1,70,924 জন স্টুডেন্ট সুইসাইড করেছে। আমি যদি বলি আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে সারা জীবন চাকর করে রাখার জন্য প্রস্তুত করা হয়েছে, তাহলে হয়তো খুব অবাক হবেন। কিন্তু আমরা যদি ইতিহাসে ফিরে যাই, লর্ড বেন্টিংয়ের সময় থমাস ম্যাকলি 1835 খ্রিস্টাব্দে একটি এডুকেশন পলিসি চালু করেন, যে পলিসি অনুসারে ইংলিশটাকে মাস্ট করে দেওয়া হয় ইন্ডিয়ানসদের জন্য। এবং তারা এরকমই চেয়েছিল ব্রিটিশার্সরা যা বলবে সেটা যেন মুখ বুঝে ইন্ডিয়ানসরা পালন করে, কোনো প্রশ্ন যেন না তোলে, এবং সেটা এখন পর্যন্ত চলছে দুর্ভাগ্যবশত। 1921 খ্রিস্টাব্দে যখন দেখা হয়, ইন্ডিয়ার ইলিটারেসি রেট 94% ছিল এবং শুধুমাত্র ইন্ডিয়াতেই এরকম এখন পর্যন্ত, যখন ইংলিশটাকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে আমাদেরকে রাখা হয়েছে, যেখানে বাকি দেশগুলো রাশিয়া, চায়না এই ধরনের কোনো দেশেই ইংলিশটাকে কম্পালসারি করে রাখা হয়নি। আমাদের ইন্ডিয়ানসদের ইংলিশের প্রতি অবসেশনের জন্যই হয়তো আজকে আমাদের এরকম অবস্থা। इंग्लिश लैंग्वेज पे लोग जज किए जाते हैं, वो है, इट्स नॉट अबाउट हिंदी फिल्म इंडस्ट्री। मैं बस वही समझाना चाह रहा हूँ। और बाकी कंट्रीज ने अपनी लैंग्वेज को बहुत बचा के रखा है और उन्होंने यूज किया उस लैंग्वेज को। এখন আমরা ইন্ডিয়ানসদের মাইন্ডসেট যদি দেখতে চাই এডুকেশন পলিসির পিছনে, তাহলে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ানসরা বিশেষ করে বাংলাতে ম্যাক্সিমাম জন আমাদের দুর্ভিক্ষ এবং মহামারী দেখে এসছে এবং তারাও জানে যদি মুখ বুঝে মুখস্থ করে পরীক্ষাতে পাশ করে নেওয়া হয় তাহলে তারা ব্রিটিশার্সদের হয়ে কাজ করতে পারবে এবং তারা এই দুর্ভিক্ষের দিনেও খেতে পারবে। যে মাইন্ডসেটটা এখন পর্যন্ত বর্তমান আমাদের বাবা মা বা তারও পুরনো আমরা যদি দেখতে চাই, তারা দেখব গভর্নমেন্ট জবের প্রতি এতখানি অবসেসড হয়তো আর কোনো দেশেতে মানুষজন নেই। তাই তারাও জানে মুখস্থ করতে পারলে তারা গভর্নমেন্ট জবের পরীক্ষায় বসতে পারবে এবং সেখানে ভালো ফলাফল করে একটি সেফ অ্যান্ড সিকিউর চাকরি পেয়ে যাবে। এবং এই কারণেই আমরা দেখতে পাই ছোটবেলা থেকে আমার বাবা মারা আমাদেরকে বলে, এই কাকুটা এসছে, একটা কবিতা শুনিয়ে দাও তো। কবিতা বলতে পারলে বাহ তোমার ছেলে তো খুব জিনিয়াস, আর না বলতে পারলে তোমার ছেলে তো অত পড়াশোনা করতে পারে না। এবং একইভাবে বাচ্চাবেলা থেকে আমাদেরকে এই জন্য প্রস্তুত করা হয় যাতে আমরা মুখস্থ করে পরীক্ষার খাতাতে লিখতে পারি, আর বেশি কিছু নয়। এবং हमारे डायरेक्टर साहब ने यहाँ कई चमत्कार किए हैं। चमत्कार का मतलब नहीं चाहिए दुबे जी, मैं याद कर लेंगे, I'll memorize it। এবং ধীরে ধীরে আমাদের ক্লাস যখন বাড়তে থাকে আমরা র্যাঙ্কে আগে আগে আসতে থাকি এবং একটা সময় পর এরকম দেখা যায় যে এত বছর ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড থাকার পর যখন একটা ক্লাসের রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন আমার বাবা মাদেরকে টিচার্সরা এসে বলেন যে তোমার ছেলে হয়তো অন্য কোনো দিকে মন দিচ্ছে, সেই জন্য পড়াশোনাটা করতে পারছে না। তখন আমাদের বাবা মারা আমাদের ক্রিকেট খেলা, আমাদের গান গাওয়া, আমাদের নাচ ছাড়িয়ে দিয়ে শুধুমাত্র এই মুখস্থ করার জগতের দিকে আমাদেরকে ফেলে দেয় এবং আমরাও মুখ বুঝে সেখান দিয়ে চলতে শুরু করি। এবং ধীরে ধীরে আমাদের এটা মাইন্ডসেটে ঢুকে যায় যে নাম্বারই সব, আমাকে ক্লাসে টপ করতে হবে, না হলে আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু স্যাড পার্ট এটাই, এখন যারা টপার্স হয়ে রয়েছে তারা হয়তো বুঝতে পারবেন টপার্সদের ক্ষেত্রে স্ট্রাগল অনেক বেশি মিডিওকার বা একেবারে যারা ক্লাসে লো র্যাঙ্ক ছিল তাদের তুলনায়। এবং এইভাবেই আমাদের মাথার মধ্যে কম্পিটিশন বলে একটা জিনিস যেটাকে ঢুকিয়ে দেওয়া হয়, যে কম্পিটিশনে তুমি যদি টিকে থাকতে না পারো তাহলে তুমি জগতে কোনো জায়গাতে স্থান পাবে না, তুমি সাকসেসফুল হবে না। Remember, life is a race. अगर तेज नहीं भागोगे तो कोई तुम्हें कुचल के आगे निकल जाएगा। এবং এই কম্পিটিশনের জায়গায় ছুটতে ছুটতে আমরা একসময় দেখতে পাই যে আমাদের লাইফে যেই বা নিটের প্রিপারেশন কখন ঢুকে গেছে এবং এটা নিয়ে মানুষজন কতটা বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের ইন্ডিয়ান সুইসাইড রেট, স্টুডেন্ট সুইসাইড রেট আমাদের পপুলেশন গ্রোথকে সারপাস করে গেছে এবং এইভাবেই একটা নতুন ব্যবসার দিক শুরু হয়ে গেছে, যেখানে জেই এবং নিট এই ধরনের প্রিপারেশনকে একটি চরম ব্যবসাতে পরিণত করা হয়েছে এবং আমাদের বাবা মারাও এখানে আমাদেরকে ভুলবশতই ঠেলে দেন। এবং আমরা এখানে দেখতে পাই এই র্যাট রেসের মধ্যে প্রায় প্রত্যেক বছর
কতজন করে মানুষ কোটাতে প্রাণ দেয়। 17 বছরের একটি বালক সে নিজের প্রাণ নিয়ে নিয়েছে শুধুমাত্র যেই বা নিটের পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হতে পারেনি বলে। শুধুমাত্র স্টুডেন্টরা সুইসাইড করছে তাই নয়, তার মধ্যে তাদের সারা জীবনের জন্য একটি ডিপ্রেশন থেকে যাচ্ছে। है नुकसान है, यही तो नहीं समझते लोग। बच्चे 2 साल में कोटा से निकल जाते हैं, कोटा सालों तक बच्चों से नहीं निकलता। আইআইটির অ্যাকসেপ্টেন্স রেট 1%, যেখানে হার্ভার্ডের অ্যাকসেপ্টেন্স রেট 4%, এবং এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে না তাদের জন্য চলে এসছে নতুন একটা ব্যবসা, প্রাইভেট কলেজের ব্যবসা। পুরো ইন্ডিয়াতে প্রায় 2000+ প্রাইভেট কলেজ বর্তমান, যে কলেজগুলোর মধ্যে ম্যাক্সিমামটা ফ্রড কলেজ। দিল্লিতে প্রায় 277টা মতো প্রাইভেট কলেজ এমন পাওয়া গেছে যেগুলি বেসরকারি এবং যেগুলি ফ্রড কলেজ, অর্থাৎ সেখানে স্টুডেন্টরা তাদের বাবা মার হার্ড আর্ন মানি দিয়ে পড়তে গেছে, কিন্তু পরবর্তীকালে তারা দেখে তাদের ডিগ্রি ভ্যালিডি না। এবং এই লো র্যাঙ্ক কলেজে পড়ার পর হয় তোমাকে 10,000 টাকা চাকরি করতে হবে, আর না হলে তোমাকে সারা জীবনের জন্য বেকারত্বের জ্বালা বোঝাই করতে হবে। এবং এই জ্বালার পিছনে না বোঝাই করে মানুষজন গভর্নমেন্ট জবের পিছনে দৌড়ায়। তারা বছরের পর বছর প্রিপারেশন নেয় এই গভর্নমেন্ট জব পাওয়ার পিছনে, এবং একটা সময় তারা এসে হাল ছেড়ে দেয়। जिंदगी में क्या क्या छूट गया? जिंदगी में सारी चीज छूट गया सर, घर परिवार रिश्तेदार सारे छूट गए। हम लोग को बहुत हीन भावना से देखते हैं लोग, जो भी देखते हैं हम लोग को बहुत हीन भावना से, परिवार रिश्तेदार हम लोग उतना बात नहीं करते सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूं, मैं अपने दुख और पीड़ा को किसी पर सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ, और मैं कुछ भी हासिल नहीं कर पाया। যে গার্জিয়ানরা আমাদের হাতের থেকে ক্রিকেট ব্যাট ছিনিয়ে নিয়ে আমাদের গান বন্ধ করে দিয়ে আমাদের এই কম্পিটিশনের মধ্যে ফেলে দিয়েছিল, তারাই হয়তো এখন বাড়িতে বসে কমেন্ট করবে যে আমাদের ইন্ডিয়া কেন মেডেল নিয়ে আসে না। শুধু তাই নয়, এই প্রাইভেট কলেজের পড়ার পর, লো র্যাঙ্কিং প্রাইভেট কলেজে পড়ার পর যে সমস্ত বেকারত্বগুলো পড়ে রয়েছে তাদেরকে এই বেকারত্বের জ্বালাটা সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। ইয়াং গ্র্যাজুয়েটসদের মধ্যে আমরা দেখি 42% এরকম গ্র্যাজুয়েট আছে যারা জবলেস। আমাদের ইন্ডিয়া জবলেসের দিক থেকে অন্যতম সেরা জায়গা দখল করে রেখেছে। এবং আমরা যদি দেখতে চাই, আমাদের দেশের হ্যাপিনেস ইন্ডেক্স 123তম স্থান 143টা দেশের মধ্যে। এখন আসি আমরা এর পসিবল সলিউশন কি কি হতে পারে। আইনস্টাইনের মতে, ইউ ক্যান নট জাজ এ ফিশ বাই ইটস অ্যাবিলিটি টু ক্লাইম্ব এ ট্রি। প্রত্যেকটা স্টুডেন্টকে একই মাপকাঠিতে মাপতে পারি না। আমরা জানি ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ কিছু দেশ এডুকেশন সিস্টেমের মামলাতে, যেখানে ফিনল্যান্ডে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে ইভ্যালুয়েট করা হয়। প্রথমত, ফিনল্যান্ডের টিচার্সরা হাইলি কোয়ালিফাইড, তারা প্রত্যেকের কাছে মাস্টার্স ডিগ্রি রয়েছে এবং স্পেশালি তাদেরকে ট্রেন করা হয় কিভাবে একটা টিচার্স হওয়া যায়, যেখানে ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটা নেই। ইভেন তাদের লিখিতভাবে পরীক্ষাটাও প্রায় তাদের ম্যাট্রিকুলেশন এক্সাম 16 বছরের মধ্যে হয়, তার আগে কোনো এক্সাম লিখিতভাবে অ্যাজ সাচ তাদের হয় না। তাদের ইভ্যালুয়েট করা হয় তাদের নিজস্ব ক্যাপাবিলিটিজের উপরে। শুধুমাত্র একটা এক্সামে প্রত্যেকজনকে ঠেলে দিয়ে তাদের মধ্যে কে সব থেকে ভালো মনে রাখছে এটার উপর হয় না, যেখানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এখনো সেই জায়গাতে পড়ে রয়েছে। এরপর আমরা আসি নো কম্পিটিশন সিস্টেমের মধ্যে। ফিনল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে হ্যাপিয়েস্ট কান্ট্রি, নাম্বার 1 এর মধ্যে পড়ে 143টা দেশের মধ্যে। Finland has been declared the happiest country in the world for the 7th time in a row. এবং এই দেশের ক্ষেত্রে এই স্টুডেন্ট সুইসাইড রেট এবং স্টুডেন্ট ডিপ্রেশন রেট এত কম এই কারণেই, কারণ এখানে স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন হয় না, এখানে হয় কোলাবোরেশন। প্রত্যেকটা স্টুডেন্ট, যে স্টুডেন্ট খেলাতে ভালো তাকে খেলার দিকে দেওয়া হয়, যে স্টুডেন্ট পড়াতে ভালো তাকে পড়াশোনাতে দেওয়া হয়, যে স্টুডেন্ট সিঙ্গিংয়ে ভালো তাকে সেই দিকেই ইভ্যালুয়েট করা হয় এবং তাদের মার্কস তার উপরেই দেওয়া হয়। চায়না এরকম একটা দেশ যেখানে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ইভ্যালুয়েট করা হয় যে তারা কোন দিকে বেস্ট যেতে পারবে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যদি একটা বাচ্চা খুব ভালো খেলে, তার হাত থেকে ব্যাটটা ছিনিয়ে নিয়ে তাকে পড়তে বসিয়ে দেওয়া হয় এবং সে না থাকে ক্রিকেটার, না থাকে সে ভালো স্টুডেন্ট। এবার আসি আমরা মেন্টাল হেলথ কাউন্সেলিং। ফিনল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো আমাদের ইন্ডিয়াতেও প্রত্যেকটা স্কুলে একটা মেন্টাল হেলথ কাউন্সেলিং গঠন করা উচিত, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের সমস্যা এবং তাদের বিভিন্ন দিকে মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করতে পারবে। তাদেরকে বিভিন্ন কেরিয়ার অপরচুনিটিসের দিকে বলা হবে, যেখানে শুধুমাত্র গভর্নমেন্ট জব বা আইআইটি যেই না, এমন অনেক কেরিয়ার পাথ আছে যে কেরিয়ার পাথগুলো তারা নিতে পারবে। যদি তাই হয় তাহলে প্রথমত স্টুডেন্টদের ডিপ্রেশন কমবে, তাদের নতুন নতুন কেরিয়ার পথ জানা হবে, তারা বিভিন্ন দিকে এক্সপ্লোর করতে পারবে, জবলেস এত থাকবে না ইন্ডিয়ার মধ্যে, এবং ইন্ডিয়া ভবিষ্যতে এত ইয়াং দেশ হওয়া সত্ত্বেও এত ডিপ্রেশন রেট ইন্ডিয়ার মধ্যে থাকবে না, এবং প্রত্যেকটা ছেলে জবলেসের মধ্যে ভুগবে না, তারা ডিপ্রেশনে এসে সুইসাইড করবে না।
প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজেদের মতো থাকতে পারবে, তারা নিজেদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে এবং একসময় তাদের ফিউচারও ভালো হবে। আশা করি এই ভিডিও থেকে কিছুটা জানা গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।